লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনির পর্ব ২১। সমুদ্রতটে দাঁড়িয়েছিল নাবিদ। নিস্তব্ধ সমুদ্রের গর্জনে মিশেছিল এক অন্তর্গত ঝড়। দৃষ্টি তার প্রসারিত জলরাশির বুক চিরে সোজা দূর আকাশে নিবদ্ধ, যেন সেখানে লুকিয়ে রয়েছে কোনো অতীতের অনুরণন। সোনালি বালির স্পর্শ, উষ্ণ বাতাসের পরশ, সবকিছু তার চারপাশে জীবন্ত অথচ অপ্রাসঙ্গিক। হঠাৎ পেছন থেকে ভেসে আসে এক স্পষ্ট মেয়েলি কণ্ঠস্বর, হাই হ্যান্ডসাম। অচেনা উক্তির আকস্মিকতায় নাবিদের কপাল জোড়া, ভ্রু একত্রিত হয়ে যায়। তবুও কণ্ঠস্বরের উৎসে দৃষ্টিপাতের প্রয়োজন বোধ করেনি সে। শুধু সামান্য নিঃশ্বাস বদলে দৃষ্টি স্থির রাখে সমুদ্রের দিকে। মেয়েটি এগিয়ে আসে, বালুকার ওপর অনায়াসে হেঁটে ঠিক তার পাশ ঘেঁষে দাঁড়ায়। আকাশে ওরা পাখিদের মতোই ওনার শাড়ির খেলা বাতাসে, আর চুলগুলো উন্মুক্ত ঢেউয়ের মতো উড়ছে চঞ্চল হয়ে। মুহূর্তের জন্য পাশে কারো অস্তিত্ব টের পেয়ে নাবিদ ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়। এক নজরেই মুখভঙ্গি কঠোর হয়ে ওঠে, চল শক্ত করে ফেলে, দৃষ্টিতে বিরক্তির ঝলক। মেয়েটি কণ্ঠে মৃদু বিদ্রুপের আভাস এনে কিছুটা তাচ্ছিল্য নিয়ে বলে, ভদ্রতা বোঝেন না বুঝি? যাই হোক, শরীরের এখন অবস্থা কেমন? নাবিদ নিঃশব্দে কয়েক মুহূর্ত আকাশের রেখায় কিছু খুঁজে বেড়ায়। তারপর ঠান্ডা গলায় হুমকিসূচক কণ্ঠে উচ্চারণ করে, আশেপাশে অনেক সুদর্শন পুরুষ রয়েছে যাদের আপনি হয়তো মনোরম বলে বিবেচনা করতে পারেন। তাদের কারো পাশে গিয়ে দাঁড়ান। আমার ছায়ায় দাঁড়িয়ে থাকলে ২ মিনিটের মধ্যে প্রাণত্যাগ করতে হতে পারে আপনাকে। মেয়েটির চোখ মুহূর্তেই সরু হয়ে আসে, চেহারায় অসন্তোষের রেখা স্পষ্ট। সেও যেন নিজের জায়গা থেকে এক চুলও না সরেই নাবিদের দিকে তাকিয়ে থাকে। সমুদ্রের বাতাস আরও তীক্ষ্ণ হয়ে ওঠে, আর বালুকায় পড়ে থাকা দুটি ছায়া, একটি আগুনের মতো কঠোর, অন্যটি বাতাসের মতো ছন্দময়। আসলে আপনি একটা বখাটে। ওই দিন রাতে অ্যাক্সিডেন্ট করে যখন পড়েছিলেন তখনই বুঝেছিলাম, শুধু উপরে সুন্দর হলে হয় না, মুখোশধারী লোক সব কয়টা। এত যুদ্ধ করে হাতির মতো শরীরটাকে টেনে ঠিকানায় পৌঁছে দিলাম, আর সেই লোক আমাকে খুন করার ধমকি দিচ্ছে। লোকে এই জন্যই বলে, আর জয় করো, গুন্ডাদের কখনো সাহায্য করো না, এরা এক একটা কালসাপ। রিধিমা অনেকগুলো কথা একসাথে বলে নিঃশ্বাস টানে। রেগে গেলে সে নিজের মধ্যে থাকে না। ছোট থেকেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কথা ভেবে ভয়ও পেয়ে যায়। শুকনো ঢোক গেলে পিটপিট করে তাকায়। নাবিদ এতক্ষণ তার দিকে তাকিয়েছিল। এরপর নিজে দৃষ্টি ঘুরিয়ে সামনে নিক্ষেপ করে, ছোট করে গম্ভীরতা টেনে বলে, থ্যাঙ্কস। ঋদ্ধিমা নাক সিটকায়। এমন ধন্যবাদ শুনে? লোকে এমন করলার মতো ধন্যবাদ জানায় নাকি? প্রয়োজন নেই আপনার থ্যাঙ্কসের। নাবিদ কিছুক্ষণ চুপ করে এক পলক ঋদ্ধিমার দিকে তাকায়। এরপর বিরক্তির শ্বাস ফেলে পকেট থেকে একটা কার্ড বের করে। কার্ডটার দিকে এক পলক তাকিয়ে তাচ্ছিল্য হাসে। এরপর ঋদ্ধিমার হাতে দিয়ে বলে, এইটার জন্যই অপেক্ষা করছিলে? ৫ লক্ষ টাকা আছে এতে। আশা করব তোমার আশাস্বরূপ পাওনা হয়েছে। ঋদ্ধিমা কার্ডটার দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে। এরপর এপিট-ওপিট উল্টে ঠোঁট কামড়ে হাসে, ভ্রু নাচিয়ে বলে, কত লক্ষ? নাবিদ সামনে তাকিয়ে থেকে উত্তর দেয়, ৫ লক্ষ। আমি আপনাকে ১০ লক্ষ দান করছি। নাবিদ কপাল কুঁচকে বলে, মানে? আমি আপনাকে ১০ লক্ষ টাকা দান করব, আপনি পুনরায় সেই একই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবেন, আর আমিও দেখব ঠিক কতজন আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। অজ্ঞান অবস্থায় ঠিক কতজনকে টাকা দিয়ে ক্রয় করতে পারেন। নাবিদ বক্ষ টান টান করে দাঁড়ায়। গ্রীবাদেশ নাড়িয়ে কিছু বলতে গেলে ঋদ্ধিমা হাত দিয়ে থামিয়ে দেয়। মেয়েটার আগে ঠোঁট কামড়ে ধরে রেখেছে। হাতে থাকা কাঠটা নাবিদের চোখের সামনে তুলে ২টো টুকরো করে ফেলে। এরপর সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। নাবিদ তাকায় সেদিকে। ঋদ্ধিমাও সেদিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, টাকা একটা কাগজ মাত্র, আর মানবতা, মায়া শারীরিক অংশ। দুনিয়ায় সব জিনিস টাকা দিয়ে কিনতে গেলেও কখনো মায়া জিনিসটা কেনার ভুল করবেন না মিস্টার নাবিদ। মনুষ্যত্ব থেকে সেদিন সাহায্য করেছিলাম, আজ দেখে ভাবলাম শারীরিক কন্ডিশন জিজ্ঞাসা করে ফেলি। মানুষ হিসেবে মনুষ্যত্ব দেখাতে এসেছি, নিজেকে বিক্রি করতে নয়। তাই আর যাই হোক, সব জায়গায় টাকার গরম দেখাতে যাবেন না। আসছি আমি। এরপর থেকে দেখে শুনে গাড়ি চালাবেন। খোদা হাফেজ। ঋদ্ধিমা আর দাঁড়ায় না, উল্টো ঘুরে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। চুলগুলো এখনো উড়ছে বাতাসের সাথে। নাবিদ সরু চোখে ঢেউগুলোর দিকে তাকায়। চোখ বন্ধ করে গম্ভীর শ্বাস ফেলে বিড়বিড়ায়, যার জন্য পুরো আমিটাই বদলে গেলাম, সে আজ অন্যের দখলে। এত মানবতা দিয়ে কি হয়? শেষে তো ধীরে ধীরে অশান্তির জয় হয়।
সন্ধ্যা নেমে এসেছে, আলো ধীরে ধীরে অন্ধকারে রূপ নিচ্ছে। অ্যানি মাথা ব্যথার কারণে ছটফট করছে, ইচ্ছে করছে চুলগুলো ছিঁড়ে ফেলতে। বড় বড় নিঃশ্বাস টেনে এদিক সেদিক হাঁটছে, মাথা চেপে ধরে বারান্দার দিকে এগিয়ে যায়। পুরো বারান্দা ব্ল্যাক গ্লাস দিয়ে ঘিরে রাখা, গ্লাসে তালাবদ্ধ করে রেখেছে। সামান্য আলো বাতাস ঢোকারও কোনো সুযোগ নেই। ইয়ানা বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। যখন অ্যানি মার্বেল পাথরের সেই সুবিশাল বারান্দার পা রাখে, তখন এক বিষণ্ণ নৈশব্দ তার চারপাশ ঘিরে ধরে। বারান্দাটি যেন প্রাসাদেরই একটি নিষিদ্ধ অধ্যায়, যেখানে আলো আসে কেবল চাঁদের ভাঙা প্রতিফলন হয়ে, আর বাতাসে মিশে থাকে বহুজাতিক অপবাদের ঘ্রাণ। এখানে পৃথিবীর নিকৃষ্টতম স্বপ্নগুলো একত্রিত হয়েছে, কিছু বোতলে, কিছু ধোঁয়ায়, কিছু দাগ পড়া ট্রেতে রাখা রৌপ্য চামচে। প্রথমে তার চোখে পড়ে ক্রিস্টাল মেথ কাচের ছোট্ট কন্টেনারে রাখা স্বচ্ছ হীরের মতো দেখতে স্ফটিক, যা একবার গ্রহণ করলে হৃৎপিণ্ড যেন কাঁপতে কাঁপতে জ্বলতে থাকে। এই বিশুদ্ধ মেথ অ্যামফেটামিক আমদানি করা হয়েছে সরাসরি ইউক্রেন সীমান্ত দিয়ে। পাশেই আছে একটি সোনালি ধাতুর বাক্স, যার ভেতরে রাখা কলম্বিয়ান কোকাইন, সূক্ষ্মভাবে গুঁড়ো করা, একেবারে তুষারের মতো সাদা। প্রতিটি দানার নিচে যেন কোনো অদৃশ্য শয়তানের মুখ। বারবার পরিশোধিত এই কোকেইন নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের মাধ্যমেই পৌঁছেছে ক্রাফিশিওর আকড়ায়। এক কোণে পড়ে আছে চামড়া বাঁধানো একটি বাক্স, তার ঢাকনা খুলতে দেখা যায় আফগান ব্ল্যাক টার হিরোইন কালছে আঠালো এক তরল গদ্য, যা শরীরে ঢুকলে কেবলই ঘুম আর মৃত্যুর মাঝখানে এক লুকানো করিডোর খুলে যায়। তাকে ঘিরে রাখা হয়েছে সিরিঞ্জ, ছোট কাচের টিউব আর সিগারেটের ছাই। সামনের কাচের টেবিলে অভিজাত রুচির পরিচয় দিতে রাখা আছে কিছু ইউরোপীয় নেশাদ্রব্য, এলএসডি বোলোটার্স, যেগুলো ছোট ছোট রঙিন কাগজে ছাপা হয়েছে সাইকেডেলিক প্যাটার্নে, এমনকি কিছুতে আঁকা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের চেহারা। পাশে দেখা যায় ফিলিওসেভিন মাশরুমস, শুকনো কুঁচকে যাওয়া ছত্রাক, যেগুলো চিবোলে সময় ও বাস্তবতার সীমানা হারিয়ে যায়। একদিকের কাঠের তাকজোড়া আলমারিতে রাখা এমডিএমএ ট্যাবলেট, রঙিন চকচকে, কোনটির উপর খোদাই করা আছে একটি স্মাইলি ফেস, আবার কোনোটিতে প্রজাপতি। এগুলোর আসল নাম এক্সোটাসি, কিন্তু এই মহলে এগুলোকে ডাকা হয় ডেভিলস ক্যান্ডি নামে। এনে এগুলো সব ঘুরে ঘুরে দেখে, তার চোখে একটু বিস্ময়ের রেখা নেই। অ্যানির চোখে ছিল বিরক্তি, এমন এক উপচে পড়া কৃত্রিম বিলাসিতার প্রতি যা মানুষকে ধ্বংসের চরম আনন্দে নিমজ্জিত করে। সে একবার নাকে নিয়ে আসে বাতাস, আর পরক্ষণেই তীব্র বিতৃষ্ণায় নাক সিটকায়। গন্ধটা যেন পচা কোনো জিনিসের। তার দৃষ্টিতে পড়ে বিলাসবহুল সোনালি হুক্কা সেটের দিকে, যার ভেতর ভর্তি হ্যাশ অয়েল। মরক্কো থেকে আনা, ধোঁয়া এখনো জ্বলছে, কেউ সদ্য সেরে গেছে, হয়তো মাফিয়া বস নিজেই। পাশে পড়ে থাকা সিগারেটের ব্র্যান্ড ডিজারুম ব্ল্যাক, ইন্দোনেশীয় ক্লোভ সিগারেট, যার সুবাস মিশে আছে গোপন চুক্তির ঘাম ও রক্তের গন্ধে। বারান্দার একপাশে একটি রূপালি ট্রেতে রাখা ফ্যান্টেনি প্যাটেস, বহিঃপ্রয়োগযোগ্য বিষ, যা একমাত্র কয়েক মিলিগ্রামেই চেতনাহীনতা ও মৃত্যু ডেকে আনতে সক্ষম। এইসব নেশার রাজ্যে এনি যেন এক অচেনা অথচ অভ্যস্ত যাত্রী। অ্যানির চোখে উপহাস, ঠোঁটে বিদ্রুপের রেখা খেলে যায়, মন জুড়ে এক গভীর ক্ষোভ। এই বারান্দাটি যেন সমাজের সেই স্তর, যাকে সুন্দর সাজিয়ে লুকানো হয়, অথচ তার ভেতরে কেবলই পচন, অবক্ষয় আর নিঃশব্দ হাহাকার। অ্যানি ডিভানে গিয়ে বসে পড়ে, ধীরে চোখ বুলায় চারিদিকে। প্রতিটি বস্তু যেন একটি করে অপরাধমূলক কবিতা। অ্যানি জানে এগুলোর পিছনে রয়েছে মানব পাচার, শোষণ, অবৈধ লেনদেন আর ক্ষমতার নিষ্ঠুর খেলা। এক মুহূর্তে তার মুখে ফুটে ওঠে এক নিরুত্তাপ হাসি। অন্ধকারে ডুবে থাকা সেই হাসি যেন অদূর ভবিষ্যতের অশনি সংকেত। অ্যানি মাথা ব্যথার যন্ত্রণায় ভালোভাবে তাকাতে পারছে না। এতদিন নির্ঘুম রাত কাটিয়ে দিনরাত কান্নাকাটি করার কারণ আজ মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। প্রচণ্ড ব্যথার কারণে ইচ্ছে করছিল মাথাটা ফাটিয়ে দিতে। অ্যানি কপালে শক্ত করে চেপে ধরে কান্না করে ওঠে। সামনে রাখা বিদেশি নেশাদ্রব্যগুলোর দিকে এক পলক তাকায়। মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ওয়াইনের বোতল হাতে তুলে নেয়। সে জানে সামান্য নেশা করলে জ্ঞান হারিয়ে পড়ে থাকবে, ফলে এই যন্ত্রণা ভোগ করতে হবে না। অ্যানি আর কিছু ভাবে না, বাম হাত দিয়ে শক্ত করে নাক চেপে ধরে, এরপর বোতলটা মুখের কাছে নিয়ে চোখ বন্ধ করে ঢকঢক করে গিলে নিতে থাকে।
দুই নিঃশ্বাসে পুরো ওয়াইন খেয়ে ফেলে। বিরক্তিতে বোতলটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তে কাগজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অ্যানির পেট গুলিয়ে আসে। বমি করার জন্য সামনে এগিয়ে যেতেই পুনরায় আবার ধপাস করে ডিভানে বসে পড়ে। পুরো মাথা ঘুরছে, চোখ খুলে রাখাটাও কঠিন হয়ে পড়েছে। তার ঠোঁটে সামান্য হাসি ফুটে ওঠে। নিশীথ নিস্তব্ধতা ভেদ করে এক বুক আতঙ্ক নিয়ে ছুটে চলেছে একটা মেয়ে। তার চোখে মৃত্যুর প্রতিচ্ছবি ভাসছে, কণ্ঠে নিঃশব্দ চিৎকার। বাতাসে কাঁপন ধরানো ঠান্ডায় শরীর জড়সড় হয়ে আছে। তবু প্রাণপণে ছুটছে অরণ্যের ভেতর দিয়ে, যেন মৃত্যুর করাল ছায়া তাকে ঘিরে ধরার আগেই কোনো এক অলৌকিক আশ্রয়ে পৌঁছাতে চাই। চারপাশটা এমন নিকষ কালো যেন অন্ধকার নিজেই জীবন্ত হয়ে গিলে ফেলতে উদ্যত। হঠাৎই পেছন থেকে ভেসে আসে মিহি অথচ কণ্ঠচ্ছেদ করা পায়ের শব্দ। অশরীরী ছায়ার মতো অনুসরণ করে যাচ্ছে। সেই শব্দের মালিক এক রহস্যময় হুড়ি পরিহিত অবয়ব, যেন মানবরূপে আবির্ভূত কোনো নরপিশাচ। মুখে একটা বিকৃত হাসি, তবে এটা কোনো হাসি না, যেন শতবর্ষ ধরে জমে থাকা বিকারগ্রস্ত এক পিশাচী আনন্দ। দুই চোখ ধূসর, এখানে আছে মেয়েটাকে ভোগ করার লালসা, চোখে লালসার হিংস্র দীপ্তি। শিকারী জানোয়ারের মতো ক্ষুধার্ত ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলার প্রতীক্ষায়। লোকটির চলাফেরা স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবে মসৃণ। এমনভাবে হেঁটে যাচ্ছে যেন মাটি তাকে স্পর্শই করে না। নিঃশ্বাস নেই মনে হচ্ছে, কিন্তু একটা শীতল কুয়াশা তার চারপাশে জড়িয়ে রেখেছে। সে এখন মাংসের গন্ধে মাতাল হয়ে আছে। জীবন্ত মানুষের হাড় চিবিয়ে খাওয়ার উন্মাদনায় বিভোর এক ছায়া অস্তিত্ব। মেয়েটা হাঁপিয়ে উঠেছে। মেয়েটার পায়ের তলায় জমে ওঠা স্যাঁতসেঁতে পাতাগুলোর কর্কশ আওয়াজ তুলছে, হৃদস্পন্দনের মতো প্রতিধ্বনিত হচ্ছে। সে ভালো করেই জানে থেমে গেলে শেষ, কিন্তু দেহ হার মানতে চায় না। হাঁপিয়ে উঠেছে অনেক আগেই। বুক ভেঙে পড়ছে। পেছনে সেই ধীর নির্লিপ্ত পদক্ষেপে ব্যক্তিটা এগিয়ে আসছে। মেয়েটা হুট করে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। মাথা ফেটে তরল রক্ত বের হতে থাকে। সামান্য চিৎকার দিয়ে ওঠে ব্যথায়। নিজের অবস্থান মনে করতে আতঙ্কে জমে যায়। পালানোর জন্য পুনরায় উঠতে যাবে, এমন সময় কেউ পায়ে ধরে টেনে ধরে। একটা ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যায় সাথে সাথে। ফিসফিসে আওয়াজ কানে আসে, থেমে যা পাখি, আমার খেলা শেষ। সেই কণ্ঠস্বর যেন বহু বছর মৃত কোনো কবর থেকে উঠে আসা প্রেতাত্মার ফিসফাস, যেটা রক্ত হিম করে দেয়। মেয়েটার চোখে তখন নিঃশেষ আতঙ্ক জমে উঠেছে। ঠোঁট নীল হয়ে গিয়েছে ভয়ে, হৃদয় ছিঁড়ে যাবার উপক্রম। কান্না করতে গিয়েও আটকে যাচ্ছে। নিজেকে বাঁচানোর তাগিদে আবারও উঠে দাঁড়াতে চায়। মেয়েটি আতঙ্কে উন্মত্ত হরিণীর মতো জীবন রক্ষার তাগিদে আধারের বুক চিরে ছুটতে চাইছিল। শ্বাস তার দমকা ঝড়ে ভাঙা বাঁশির মতো কেঁপে কেঁপে উঠছিল। চোখে ছিল মৃত্যুভীতির ছায়া। হঠাৎ শিকারী নেকড়ের মতো লোকটা তার পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে, ক্রোধে জীর্ণ থাবার মতো হাত বাড়িয়ে মেয়েটাকে বিদ্যুৎ গতিতে চেপে ধরে। লোকটার মুখে তখন এক বিকৃত পৈশাসিক উল্লাসের আভা। রক্তের গন্ধে উন্মত্ত হিংস্র পশুর মতো তার দৃষ্টি ঝলমল করছে। কপালে শিরাগুলো ফুলে উঠেছে। দাঁতে দাঁত ঘষে যেন দানবীয় ক্ষুধায় সে কাঁপছে। মেয়েটির শরীর তখন ভয় আর বেদনায় কাঁপতে কাঁপতে প্রায় স্তব্ধ। বুকের ভেতর হৃদয় যেন ঝড়ের নৌকার মতো দুলছে। চারপাশের বাতাসও যেন থমকে গেছে। নিঃশব্দে ও রক্তাক্ত দৃশ্য ভেসে ওঠে পৃথিবীর বুকে। মেয়েটা আচমকা চিৎকার দিয়ে ওঠে, কে তুমি? কেন করছো আমার সাথে এমন? প্লিজ ছেড়ে দাও আমাকে। আমার ছোট একটা মেয়ে আছে। আমার সর্বনাশ করো না। জীবন ভিক্ষে চাইছি, দয়া করুন, আমাকে ছেড়ে দিন। মেয়েটির কণ্ঠে করুণ এক মিনতি, যেন ছিন্ন জীবন আশ্রয়ের সন্ধান করে। চোখ দুটো জল ভরা আকাশের মতো। স্বপ্ন আর সংহার একসাথে মিশে গেছে সেখানে। মেয়েটি আচমকা মাটিতে লুটিয়ে পড়ে, হাত জোর করে আকুতি জানায়, একটি ক্ষীণ আশায়। হয়তো মনুষ্যত্বের নিঃশেষ ধ্বংসাবশেষে কোথাও করুণার চিহ্ন বেঁচে আছে। কিন্তু সেই মুহূর্তেই লোকটির চোখ দুটোতে জ্বলে ওঠে এক অস্বাভাবিক বিকারগ্রস্ত তৃপ্তির আগুন। তার ঠোঁট বেঁকে যায় নৃশংস এক অর্ধহাসিতে, যেটা হাসি নয়, যেন নরকের বাতাসে নকলকে কোনো অভিশাপ। লোকটার হৃদয়ে তখন সংবেদন বলে কিছু নেই, কেবল আছে অধঃপতনের এক কুৎসিত তৃপ্তি, যাকে বলা চলে নিকৃষ্টতম লালসার উৎসার। দয়া, অনুকম্পা, সহানুভূতি, এসব তার চেতনা জগৎ থেকে বিলুপ্ত। লোকটা এখন এক মাংসলোভী দানব, যার রক্তনালীতে বইছে পাপের ঘন তরল। লোকটি হঠাৎ এক লোহদৃঢ় নিষ্ঠুরতায় মেয়েটির দুই হাত দুপাশে চেপে ধরে, যেন কোনো শিকারকে গুঁড়িয়ে দেওয়ার
আগে শিকারে সে আদিম পশুসুলভ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। মেয়েটা কষ্টে আত্মচিৎকার দিয়ে ওঠে, যেটি বেরোনোর আগেই চুলের মুঠি শক্ত করে ধরে মুখটা পেছনে টেনে নেয় লোকটা, যেন এক বালিকা নয়, বরং কোনো নিষ্প্রাণ কিরানক, যেটা এখন তার বিকৃত লালসার খেলনা মাত্র। পর মুহূর্তেই মুখে ঢেসে ধরে নির্মম এক টেপ, মেয়েটার মুখ বন্ধ করে দেয়, শব্দরহিত করে দেয় তার প্রতিরোধের শেষ সম্ভাবনাটুকু। মেয়েটা তখন ব্যাকুল এক পাখির মতো ছটফট করছে। জীবন তার করুণ আকুতিতে জ্বলে উঠেছে, চোখে জল নয়, ভেসে উঠেছে রক্তের আর্তনাদ। মেয়েটার দেহ কাঁপছে অসম্ভবভাবে, কিন্তু শক্তি ফুরিয়ে আসছে, শেষ তেজটাই ছায়া মাত্র বাকি। আর সেই মুহূর্তে লোকটির শরীর শয়তানের স্ফুলিঙ্গে জ্বলে ওঠে, এক বিকৃত উত্তেজনায় দগ্ধ হয় তার চেতনা। যেখানে তার মনুষ্যত্ব নেই, নেই কোনো নৈতিকতা, আছে কেবল এক উন্মত্ত শারীরিক বিকার। ঠোঁটে তার জমে ওঠে এক ভয়ঙ্কর পৈশাসিক হাসি, যা হাসি নয়, বরং ধ্বংসের ঘৃণ্য উৎসব। লোকটার চোখে তখন আছে শিকারীর শীতল নিষ্ঠুরতা, আর শরীর জুড়ে নরকের আগুন। এক লম্ফে সে ঝাঁপিয়ে পড়ে মেয়েটার ওপর, মেয়েটার জামা একটানে ছিঁড়ে ফেলে। মেয়েটা বাঁচার জন্য ছটফট করছে। লোকটার চোখে নেশা আর ক্ষুধা, মেয়েটার বক্ষের দিকে তাকিয়ে জিহ্বা বের করে ফেলে। আচমকা এক কামড় বসায় সেখানে। কামড়ের সাথে সাথে মেয়েটার চোখ উল্টে আসার উপক্রম। লোকটা মাংস ছিঁড়ে নিয়ে আসে, দাঁতে রক্ত লেগে আছে, কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। মেয়েটা শেষ ভরসায় আকাশের দিকে তাকায়, মন হয়তো বলছে, আল্লাহ, এই নরখাদক থেকে তোমার বান্দিকে রক্ষা করো। চোখ থেকে শুধু পানি পড়ছে। লোকটার এক একটা কামড়ে মেয়েটা ছটফটিয়ে উঠছে, জীবন বের হয়ে যাচ্ছে, কোনো রকম শ্বাস চলছে। লোকটা এবার মেয়েটাকে পুরো বিবস্ত্র করে ফেলে। লোকটা মেয়েটার রক্তাক্ত শরীর দেখে কুকুরের মতো জিহ্বা বের করে ঠোঁট ভেজায়, পৈশাসিক হাসিতে মেতে ওঠে, মাথায় আগুন ধরে যায়। তার তো কুকুরের মতো মেয়েটার উপর পুনরায় ঝাঁপিয়ে পড়ে। উন্মাদের মতো মেয়েটার সব থেকে বড় সম্পদ সতীত্ব কেড়ে নিতে থাকে। পুরো সর্বাঙ্গে কুকুরের মতো মাংস ছিঁড়ে খাচ্ছে। জন্ম দেয় এক নৃশংস অধ্যায়ের, যেখানে আলো নিভে যায় আর রাত জেগে থাকে সাক্ষী হয়ে। এমন হিংস্র পৈশাসিক থাবা মেয়েটার সহ্য করতে পারেনি। 1 মিনিটের মধ্যে মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, চোখ দুইটা এখনো খুলে রাখা। লোকটা থেমে যায়নি, মৃত মেয়েটার উপর নিজের কামনা মেটাতে থাকে, যতক্ষণ না নিজে নিস্তেজ হয়ে আসছে। একসময় নিজের কাজ হাসিল করে লোকটা উঠে আসে, প্যান্ট পরে একটা ছুরি বের করে বক্স থেকে। চোখ দুটো জল করছে তার। ছুরিটা দিয়ে মেয়েটার বক্ষ গহ্বরের উপরে কোপ বসায়। রক্তের স্রোতে ভেসে যাচ্ছে মাটি, শুকনো পাতাগুলো রক্তাক্ত হয়ে লাল আকার ধারণ করেছে। লোকটা মেয়েটার দেহে একদিকে কোপ দিতে থাকে, হাতটা কেটে একাধিক খণ্ডে বিভক্ত করে। এরপর বক্স থেকে একটা লম্বা কালো ব্যাগ বের করে মাংসের টুকরোগুলো ব্যাগটার মধ্যে নিতে থাকে। কণ্ঠনালীতে কোপ বসাতেই মাথাটা আলাদা হয়ে যায়। এরপর ধীরে ধীরে পুরো শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ব্যাগের মধ্যে নিল। অবশিষ্ট মাংস লোকটা চিবিয়ে খেতে থাকে। একসময় ব্যাগ আর বক্সটা নিয়ে উঠে দাঁড়ায়, রক্তে লালা হয়ে আছে অনেক অংশ জুড়ে। লোকটা সেদিকে তাকিয়ে বিকৃত হাসিতে ফেটে পড়ে। রাতের অন্ধকারে কি ভয়ানক সেই হাসির শব্দ! লোকটা আর দাঁড়ালো না। ধ্বংসের নীলাবালয় আলোকিত জঙ্গলে নির্জন প্রান্তনে এই নরখাদক হাঁটছে, যার মুখমণ্ডলে নৃশংসতার ছায়া, চক্ষু যুগল দহনময় লালাপ প্রতাপ ছড়ায়। সে ধীর পদে অগ্রসর হচ্ছে, তার কাঁধে ঝোলানো এক পুরাতন ব্যাগ, যার তলদেশ দিয়ে ধীরে ধীরে রক্ত চুয়ে চুয়ে পড়ে যাচ্ছে। সেই রক্ত ছুঁয়ে মাটি যেন কেঁপে উঠছে এক অদৃশ্য আর্তনাদে। ভূমির ওপর ছড়িয়ে থাকা সেই লাল দাগ রক্তের অনিঃশেষ রেখার হয়ে আঁকা হয়েছে, যা মেয়েটির জীবনের সর্বশেষ চিহ্ন, নীরব সাক্ষ্য। তার জীবনের শেষ মুহূর্তে মেয়েটি আর্তনাদ করেছিল, দয়া করো, আমি বাঁচতে চাই। সেই কণ্ঠস্বরে ছিল প্রাণের আকুতি, নিষ্প্রাপ্যতার হাহাকার। কিন্তু হিংস্র নরখাদক অবিচলিত ছিল। তার হৃৎপিণ্ডে করুণা নামক কোনো অনুভবের অস্তিত্ব ছিল না। সব নির্বিকার নিষ্ঠুরতায় মেয়েটির আর্তজীবন নিভিয়ে দিয়েছিল। রাত গভীর, চারপাশে এমন নিস্তব্ধতা যেন শব্দেরা আত্মহত্যা করেছে। নিশাচর পাখিরা মৌন হয়ে আছে, বাতাস থমকে আছে। নগরের বুক চিরে রাস্তাগুলো যেন মৃতকবরে পরিণত হয়েছে। এক ধরনের সুশৃঙ্খল শূন্যতা চারিদিকে বিস্তার লাভ করেছে, যেটি শুধু অনুভব করা যায় কিন্তু উচ্চারণ করা যায় না। এই ঘন নৈশব্দের বুক চিরে গ্যাংস্টার বসের বিলাসবহুল কালো রঙের গাড়িটি এসে থামে। এইটি একটি নিঃশব্দ বিচারকের আসনে বসার উদ্দেশ্যে স্থাপন করা হয়।
গাড়ির দরজা খুলতেই ভারী বুট জুতা থেকে উঠে আসে এক প্রকার নিঃশব্দ ধ্বনি। নিক দ্রুত পায়ে এগিয়ে আসতে থাকে নিজ গন্তব্যে। বড় বড় পা ফেলে রুমের দিকে অগ্রসর হয়। চলনে আছে এক প্রকার নির্দয় শাসনের প্রতিফলন। দরজা ঠেলে সে প্রবেশ করে নিজের রুমে। পুরো রুম অন্ধকার দেখে কপাল কুঁচকে ফেলে। নিক হাত বাড়িয়ে সুইচে চাপ দেয়। কৃত্রিম আলোর ঝলকে অন্ধকার মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আলো জ্বলে উঠলেও কক্ষটি জনমানবহীন। রুমে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটি নেই। নিঃসঙ্গতা যেন হঠাৎ করে প্রবল হয়ে ওঠে। নিকের ভ্রু কুঁচকে আসে আরও। মুখের পেশিতে দেখা যায় এক প্রকার সংকুচিত বিকার। এই মুহূর্তে তার দেহতত্ত্ব ও মনস্তত্ত্ব উভয়ই একযোগে প্রতিক্রিয়া জানায়। চারপাশে ছন্নছাড়ার মতো তাকায়, পাগলের মতো এদিক সেদিকে যায়, কিন্তু কোথাও কেউ নেই। রাগ ক্রমশ জমে ওঠে। প্রথমে নিঃশব্দ লেলিহানের মতো সামান্য গর্জন দিয়ে ওঠে, পরে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ প্রবণ। এর মতো বিড়বিড়ায়, একবার হাতের নাগালে পাই তোমাকে বেবি গার্ল। সে ঘন ঘন নিঃশ্বাস টানে। হুট করে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসে। টিপ টিপ শব্দে জানান দিচ্ছে ভেতরে কেউ আছে। নিক রহস্যময় হাসি দিয়ে গ্রীবাদেশ নাড়ায়। ভারী পা ফেলে কাবার্ডের কাছে যায়, কিছু একটা বের করে বাঁকা হাসে। এরপর গম্ভীরতা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। ওয়াশরুমের দরজা হালকা খুলে রাখা, ভেতর থেকে লাগানো নেই। নিক বাম হাতের সাহায্যে দরজা ধাক্কা দিয়ে খোলে। সামনে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। গ্যাংস্টার বসের বুকের ভেতর তাণ্ডবলীলা চলতে থাকে। অ্যানি বিবস্ত্র হয়ে বসে আছে, শরীরে সামান্য সুতাও নেই। নিক ভেতরে প্রবেশ করতেই তার দিকে ঠোঁট উল্টে তাকায়। কি সেই মায়াবী চেহারা, নীল চোখের গভীরতা, লম্বা সোনালি চুলগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে আছে এলোমেলোভাবে। গোলাপি ঠোঁট দুইটা কাঁপছে ঠান্ডায়। ফর্সা শরীরে পানির কণাগুলো মুক্তার মতো চিকচিক করছে। নিক পাগলের মতো নিঃশ্বাস নিতে থাকে, ঠোঁট ভিজিয়ে অন্যত্রে তাকিয়ে যায়। অ্যানি চোখের পাতা ঝাপটে বাথটাবের কাছে থেকে উঠে আসে। এরপর সামান্য কান্নার ফেস করে নিকের দিকে তাকায়। অ্যানি নিকের বক্ষের দিকে তাকিয়ে সামান্য হাসে। ছোট হাতটা নিকে চওড়া পিটানো বক্ষের উপর রাখে। মুহূর্তে নিক দুই পা পিছিয়ে যায়, পেছনে শক্ত করে বেসিন চেপে ধরে। নিঃশ্বাসের বেগ নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে যাওয়ার কথাটাও সে ভুলে গিয়েছে। নিককে এইভাবে দূরে সরে যেতে দেখে অ্যানি ঠোঁট উল্টে কেঁদে দেয়। অ্যানির কান্না নিকের কানে প্রবেশ করতেই আরও অস্থির হয়ে পড়ে। অ্যানি আচমকা নিকের শার্টের প্রথম বোতাম খুলে ফেলে। অ্যানির এমন ব্যবহারে নিকের কপাল কুঁচকে আসে। ঘন ঘন নিঃশ্বাস টেনে বলে, কি কি করছো বেবি গার্ল? তোমার থেকে ওয়াইনের গন্ধ কেন আসছে? মাতাল কেন হয়েছ? অ্যানি নিকের কথায় কোনো উত্তর দেয় না। নিজের কাজে সে ব্যস্ত। শার্টের প্রতিটা বোতাম খুলে খিলখিল করে হেসে ওঠে। নিক ঠোঁট চেপে শক্তভাবে বেসিন চেপে ধরে। অ্যানি নিকের উন্মুক্ত বুকে শক্তভাবে চুমু খায়। নিক আচমকা অ্যানির কোমর প্রগাঢ় ক্ষুব্ধতার সাথে শক্ত করে ধরে। অ্যানি সামান্য ব্যথায় শব্দ করে বলে, ব্যথা পাচ্ছি তো। নিক নিঃশ্বাসের ঘনত্বের জন্য কথা বলতে পারছে না। কোনো রকম রাগ দেখিয়ে বলে, পাগলামো কেন শুরু করে দিয়েছো? আমাকে জ্বালাচ্ছ কেন? আমার তাপ সহ্য করার ক্ষমতা আছে তোমার? অ্যানি মিষ্টি হেসে নিকের বুকে হাত বুলিয়ে বলে, জ্বালাবো না একটু। আপনার এই বক্ষটা আমার অনেক ভালো লাগে। কিছুটা ভয়ানক টাইপ, তবু আমার পছন্দের। নিক ধৈর্য হারিয়ে ফেলছে। গ্যাংস্টার বসকে নাস্তানাবুদ করছে একজন অষ্টদশী কন্যা। অ্যানির মুখে নিজের প্রশংসা সহ্য হলো না। রাগে অ্যানির উন্মুক্ত নরম কোমরটা আরও শক্ত করে চেপে ধরে। রাগে চিবিয়ে চিবিয়ে বলে, জ্বালাচ্ছিস কেন এই বান্দির বাচ্চা? নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছি, বুঝতে পারছিস না? মাতলামো করার জন্য কি আমাকেই পেয়েছিলি? আমার উত্তাপ সহ্য করতে পারবি? নিকের এমন রাগ আর ধমকে অ্যানি নাক টেনে ফুঁপিয়ে ওঠে। কোমরে ব্যথা টনটন করে ওঠে। আচমকা নিকের প্যান্টের বেল্ট ধরে টান দেয়। অ্যানির এহেন কাজে নিক হতভম্ব হয়ে যায়। কপালে ভাঁজ প্রগড় হয়ে ওঠে, তবে ভুলেও অ্যানির দিকে তাকায় না। অ্যানি রেগে পুনরায় টান দিতে যাবে, এমন সময় নিক শক্ত করে হাত চেপে ধরে। ঘন নিঃশ্বাস ছেড়ে ধমক দিয়ে ওঠে, আমার জিনিস নিয়ে এভাবে টানাটানি করছো কেন? অ্যানি প্যান্টের দিকে তাকিয়ে বলে, খুলুন এটা। নিকের ভ্রু কুঁচকে আসে, কি খুলবো? প্যান্ট। নিক চোয়াল শক্ত করে ফেলে, কি বলছো এসব? অ্যানি ঠোঁট উল্টে বলে, আমি তো কাপড় পরিনি, তাহলে আপনি কেন পরেছেন? নিক চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে বলে, এখন কি আমি কাপড় ছাড়া হাঁটাহাঁটি করব? কাপড় পরতে হবে কেন? না পরলে কি হয়? অ্যানির এমন পাগলাটে কথায় নিক উত্তর দিতে ভুলে যায়। তার হাতের চাপ অ্যানির কোমরে আরও গভীর করে তোলে।
অ্যানি ব্যথায় প্রায় কান্না করে ওঠে। এত ব্যথা দেন কেন আমাকে? এত টর্চার কেন করেন? মায়া লাগে না একটু আমার জন্য? অ্যানির এমন কথার মধ্যে নিক থমকে যায়। মস্তিষ্কে সজাগ হতেই নিষ্ঠুরতার সাথে উত্তর দেয়, একটু মায়া লাগে না? আঘাত করতে পারলে পৈশাসিক আনন্দ পাই। অ্যানি নিকের বুকে হাত দিয়ে স্পর্শ করে বলে, খুব খারাপ আপনি নিক। আমার পুরো শরীরে আঘাত করে কালশিটে দাগ করে ফেলেছেন। প্রচুর ভয় পাই আপনাকে, প্রচুর ঘৃণা করি। অ্যানির মুখে নিজের নাম শুনে শান্ত আরও বেপরোয়া হয়ে ওঠে। রাগ করতে পারছে না, দূরে সরাতে পারছে না, আঘাত করতে পারছে না। এই কোন অবস্থায় দাঁড়িয়ে আছেন গ্যাংস্টার বস? বেসিনটা এমনভাবে চেপে ধরেছে যেন কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। সামান্য নিচের ঠোঁট কামড়ে ধমকে ওঠে, ফাক অফ বেবি গার্ল। আমার দৃষ্টিসীমার বাইরে যাও, না হলে রক্তাক্ত হবে প্রচুর। মাতাল হয়ে আছো তাই এমন পাগলামি। অ্যানি যেন নিকের কথাটা শুনল না। নিকের উন্মুক্ত শরীরে পুনরায় ঠোঁট স্পর্শ করে বলে, আমাকে একটু আদর করেন না? একটু ভালোবাসেন না? সবসময় কেন এইভাবে আঘাত করেন? বিশ্বাস করুন, খুব কষ্ট হয়। যন্ত্রণায় ছটফট করি। ক্ষতগুলো থেকে মনে হয় বিষাক্ত পোকা বের হচ্ছে। এত দহন কেন আমার? আপনার ঠোঁটে একটা চুমু খাই। আপনি খুব সুন্দর। নিক শুকনো ঢোক গিলল। কি নাজেহাল অবস্থা তার! বিড়বিড় করে, আমাকে সামলাতে পারবে না? খুব ছোট তুমি বেবি গার্ল। আমার স্পর্শ নরম নয় সবার মতো। রক্তাক্ত স্পর্শ সহ্য করার ক্ষমতা তোমার থাকলে অনেক আগেই তুমি আমার হাতে নিজের সতীত্ব হারাতে। থেমে যাও এখানেই। নিক কথাটা বলে আর দেরি করেনি। অ্যানি নিকের পায়ের ওপর নিজের পা রাখে, এরপর পা অনেকটা উঁচু করে সামান্য ঠোঁট স্পর্শ করে। ব্যাস, গ্যাংস্টার বস নিজে নিয়ন্ত্রণ হারায়। অ্যানির শরীরটা চেপে ধরে, সাথে সাথে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। দেয়ালের সাথে আচমকা ধাক্কা খেতে অ্যানি ব্যথায় ছটফটিয়ে ওঠে। নিক শক্ত করে অ্যানির হাত দুইটা একত্রিত করে মাথার উপর দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। এক হাত কোমরে শক্তভাবে চেপে রেখেছে, কিন্তু হাত এক জায়গায় স্থায়ী হয় না। সময়ের ব্যবধানে হাতের অবাধ্য বিচরণ চলতে থাকে। চুমুর উন্মাদনা বাড়তে থাকে। সামান্য স্পর্শে একসময় দন্তের ঘর্ষণে রূপ নেয়। চুমুর গভীরতা ছিল হিংস্র। শ্বাস বন্ধ হয়ে আসতে অ্যানির। নিক ধীরে ধীরে গলার নিচে নেমে আসে। নিকের এমন উন্মাদ রূপে অ্যানি ভয় পেয়ে যায়। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়, কিন্তু হাত বাঁধা থাকায় পারে না। নিক পুনরায় অ্যানির ঠোঁট আঁকড়ে ধরে সামান্য এগিয়ে যায়। ডান হাতের মাধ্যমে কিছুক্ষণ আগে বেসিনের ওপরে রাখা হ্যান্ডকাপ নিয়ে নিল। এরপর কোনো সতর্কতা ছাড়াই অ্যানি দুই হাত শক্ত করে বেঁধে ফেলে। এক চুমুর গভীরতা আর দ্বিতীয়ত হাত বেঁধে ফেলা, সব মিলিয়ে অ্যানি ভয়ে শিউরে ওঠে। যেন মাতলামো ছেড়ে বাস্তব জগতে ফিরেছে সে। অ্যানি ব্যথায় ছটফটিয়ে বলে, আপনি খুব খারাপ। আদর করতে গিয়ে ব্যথা দিচ্ছেন। আমি আপনার আদর চাই না। বাজে লোক আপনি। আমি অন্যজনের কাছে যাব, আপনার কাছে আসবো না আর। অ্যানি কথা শেষ করতেই চুলে শক্ত টান অনুভব করে। চোখ দিয়ে পানি পড়তে থাকে মেয়েটার। নিক অ্যানির চিবুক চেপে ধরে গর্জে ওঠে, কার কাছে যাওয়ার ধান্দা করছিস বান্দির বাচ্চা? সামান্য স্পর্শও যদি কারো লাগে তোর পুরো শরীরে, তাহলে শরীর জ্বালিয়ে দিব। অ্যানি কেঁদে ওঠে, ছাড়ুন আমাকে, কষ্ট হচ্ছে অনেক। নিকের রাগ নরম হয়ে আসে, কিন্তু সে এখন নিজের মধ্যে নেই। নিজেকে হারিয়ে ফেলেছে অনেক আগেই। নিক অ্যানির কানের কাছে ঠোঁট স্পর্শ করে বলে, নিজেকে হারিয়ে ফেলেছি বেবি গার্ল। আমাকে সিডিউস করেছো তুমি বাজেভাবে। এই মুহূর্তে গ্যাংস্টার বস নিক জেভরান তোমাকে চাইছে। অ্যানি হয়তো এর অর্থ বুঝলো না ভালোভাবে। সে ভালোভাবে চোখই খুলতে পারছে না। কোনো রকম শব্দ করে বলে, আপনি ব্যথা দিচ্ছেন, পরে আরও দিবেন। নিক হিসিয়ে বলে, সহ্য করে নে বেবি। সকালে সূর্যোদয় হওয়ার আগে ডাক্তার চলে আসবে। 1.5 বছর ধরে ছটফট করছি আমি। অ্যানি একদম নিশ্চুপ হয়ে আছে। নিক পুনরায় অ্যানির মধ্যে ডুব দেয়। ধীরে ধীরে তার চোখ জ্বলে ওঠে, ঠোঁটে পৈশাসিক হাসি, হাতের স্পর্শ শক্ত হয়ে ওঠে ধীরে ধীরে। বর্তমানে অ্যানি পুরোটাই নিকের দখলে। নরখাদকের মতো অ্যানির দেহে রাজত্ব চালাতে থাকে। অ্যানি চিৎকার দিয়ে উঠলে নিক মুখ বেঁধে দেয়। মেয়েটা নিস্তেজ হয়ে পড়ছে। এমন শক্তপোক্ত স্পর্শের থাবায় চোখ থেকে অনবরত পানি পড়ছে। থামানোর কোনো শক্তি নেই তার মাঝে। নিক এমনভাবে ডুব দিয়েছে যেন কোনো ক্ষুধার্ত সিংহ। হাতের বিচরণ গভীর করে তোলে। অ্যানি আঁতকে ওঠে, যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। ওপর থেকে ঝিরঝির করে শাওয়ারের পানি পড়ছে। দুইজন ভিজে একাকার। রাত গভীর থেকে গভীর হতে থাকে।
ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পুরো ওয়াশরুম জুড়ে। সময় যাচ্ছে, নিকের হিংস্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। অ্যানি হয়তো মাতাল হয়ে পাগলামো করেছে, কিন্তু সকালের সূর্যোদয়ে মস্তিষ্ক বাস্তবে ফিরলে কি আদৌ এমন সত্য মেনে নিবে? জীবনের সব থেকে ঘৃণিত পুরুষটি তার সর্বাঙ্গে রাজত্ব চালাচ্ছে।